অনুশীলন করার প্রয়াস, কিন্তু আসল উদ্দেশ্য ছিল কিংসফোর্ডকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা ব্যর্থ হয় এবং ক্ষুদিরাম ঘোষ ব্রিটিশের হাতে বিজয় আজ আমরা চলেছি ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রামের ইতিহাসকে নিজের চোখে অনুধাবন করতে, আর তার অন্যতম সাক্ষী যে আজও তার ইতিহাস বহন করে চলেছে, যেখানে আজও অনেক সংগ্রামীদের ইতিহাস রয়েছে, তা হলো আলিপুর জেল। হ্যাঁ, যা আজকের দিনে দাঁড়িয়ে আলিপুর জেল মিউজিয়াম নামে পরিচিত। তোমরা এখানে আসবে কী করে সেটা তোমাদের বলি। এখন সবথেকে আসার সবথেকে সহজ পথ হলো মেট্রো স্টেশন। তোমাদের নিয়ার বাই মেট্রো স্টেশনে নামবে, যে কোনো মেট্রো, মানে আমার যেমন কবি সুভাষ নিউ গড়িয়া থেকে, তো সেখান থেকে নেমে তোমরা টিকিট কাউন্টার থেকে যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের টিকিট কাটবে। আমার এখান থেকে নিয়েছিল 20 টাকা। তো মেট্রো স্টেশনে টিকিট কেটে তোমরা ট্রেনে উঠবে। মেট্রো ট্রেনে উঠে তোমার নামে যতীন দাস পার্ক স্টেশন। তো আমরা এখন যতীন দাস পার্ক মেট্রো স্টেশন নেমে গেছি। যেদিক দিয়ে ট্রেন এসে সেই দিক বরাবর হেঁটে যাবে 1 নম্বর গেটের দিকে। গেটের থেকে হেঁটে গিয়ে গেট থেকে নামবে। গেট থেকে নামার পথেই তোমরা একদম স্ট্রেট চলে যাবে। এখান থেকে নেমে তোমরা অটোতেও যেতে পারো। অটোতে তোমার 10 টাকা বা 15 টাকা করে নেবে, কিন্তু 10 থেকে 12 মিনিটের রাস্তাতে আমরা আজকে অটো নিই, আমরা হেঁটেই চলে এসেছি। আর এটা খোলা থাকে প্রত্যেক মঙ্গলবার থেকে শনিবার 11টা থেকে 5:30 পর্যন্ত। সোমবার অফিসিয়ালি বন্ধ থাকে এটা। আর পার টিকিট নিয়েছিল আমাদের 30 টাকা করে পার হেড, 2 জনের 60 টাকা নিয়েছিল। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছিলাম। আর এখানে আরেকটা বিশেষ ব্যবস্থা আছে, 100 টাকার বিনিময়ে তোমার লাইট অ্যান্ড সাউন্ড দেখতে পারো। তো ওটা আমরা কাটিনি, তোমরা চাইলে কাটতে পারো। তো চলো এখন ভিতরে পৌঁছানো যাক। এখানে ম্যাপ আর মিউজিয়াম আছে আলিপুরে, তোমরা ম্যাপ দেখেও আসতে পারো, ডিসাইড করতে পারো কখন কোন দিক দিয়ে যাবে। অনন্ত হরি মিত্র, প্রমোদ চৌধুরী, দীনেশ গুপ্তা, রামকৃষ্ণ বিশ্বাস, দীনেশ মজুমদার। ফাঁসির মঞ্চ, নেহরুর কক্ষ, নেতাজি কক্ষ, চিত্তরঞ্জন দাস কক্ষ, বিধানচন্দ্র রায়, যতীন্দ্র মোহন সেনগুপ্ত কক্ষ। এটা তোমার আছে স্ট্রিট নম্বর 6। স্ট্রিট নম্বর 6 এটাই আছে। কন্ডিমিনেশন রুম আছে। মনে হচ্ছে না সামনে থেকে দেখছি, হয়তো আমরা কখনো দেখিনি। ইতিহাসের পাতায় আমরা শুনেছি, বা ইতিহাসের পাতায় আমরা নাম শুনেছি, ইতিহাসের পাতায় হয়তো আমরা ফটো দেখেছি, কিন্তু এই সামনে থেকে অবয়ব হলেও যেন মনে হচ্ছে একটা, মানে আমরা সত্যি এখন বলতে যেন গলা বুঝে আসছে, মানে বলার কোনো ভাষাই নেই। কথা জড়িয়ে যাচ্ছে হয়তো, কিন্তু বলার কোনো ভাষাই নেই। মানে সামনে থেকে দেখলেই বলার যে ভাষা সেটাই হারিয়ে ফেলি আমরা। রাইটার্স বিল্ডিং আক্রমণ, ইন্সপেক্টর জেনারেল লেফটেন্যান্ট কর্নেলকে যে হত্যার জন্য এনাকেই এখানেই বন্দি করা হয়েছিল, এবং 1911 থেকে 1931 মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। সত্যি প্রণাম। আর এখান থেকেই তিনি আত্মীয় পরিজনদের জন্য 12টি চিঠি লিখেছিলেন। সরি 92টি চিঠি লিখেছিল। ও পরে এর মধ্যে আমরা এখন বন্দি হয়ে গেছি, আমরা দুজনে জেলের মধ্যে বন্দি। আর এই ঘরটাতে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা বা স্বাধীনতার পরবর্তী যে সময়গুলো বড় কুখ্যাত যারা অপরাধীরা ছিল, তারা এখানের মধ্যেই বন্দি থাকতো। আমি তো ভাবি যদি কোনো আমাকে জেলে পুড়িয়ে দেয় তাহলে আমি কী করবো। তাদের জেলগুলো অনেকটাই বড় আছে না, যেমন অনেক বড়। মানে এখানে আমাদের যারা বিপ্লবী যারা ছিল বা যারা স্বাধীনতা সংগ্রামী ছিল, শুধুমাত্র স্বাধীনতা সংগ্রামী নয়, তারপরেও অনেক স্বাধীনতার পরে অনেক কুখ্যাত অপরাধীরাও এখানে, কুখ্যাত অপরাধীরা একটা সামনে বসে আছে দেখতে পাচ্ছ, কুখ্যাত অপরাধীরাও এখানে থাকতো। এটা 2019 সালে বন্ধ করে দেওয়া হয়েছিল। 2019 সালে বন্ধ করে দেওয়ার পরে এটা মিউজিয়ামে পরিণত করা হয়েছিল। আমরা এই জেলে
এই জেলটার মধ্যে যদি আমাদেরকে বন্ধ করে দেয়, মানে আমাদের জীবনযাত্রাটা কেমন হবে সেটাই শুধু ভেবে দেখো। এরকম একটা দেওয়ালের মধ্যেখানে শুধু এ করা জানালা, আর জানালাটা শুধু ওপরে দেখো, হাওয়া আসবে কিনা বোঝা যায়, মনে হয় না হাওয়া ওপর থেকে আসবে, হালকা। এটা হলো অটোপসি মানে এখানে পড়বে যত, এখানে যত মানে হাতে ফাঁসি, মানে যত অপরাধীদের ফাঁসি বা যাদের ফাঁসি দেওয়া হতো তাদের পোস্টমর্টম রিপোর্টটা এই ঘরেই দেখতে পাচ্ছে। এই ঘরটা, এই ঘরে তোমাদের সব যত অপরাধী ছিল যাদের মৃতদেহ মারার পরে বা ফাঁসি দেওয়ার পরে সেই মৃতদেহকে এখানে পোস্টমর্টম করা হতো। এই যে ফাঁসির মঞ্চ, এখানে আমাদের শত শত বীর যারা যোদ্ধা ছিল, স্বাধীনতা সংগ্রামী ছিল, তাদেরকে এই ফাঁসির মঞ্চে ঝুলিয়ে ফাঁসি দিয়েছিল। এই সেই জায়গাটা যারা আমরা যত ইতিহাসের পাতায় পড়েছি, আমরা ইতিহাসের পাতায় শুনেছি, আজ স্বচক্ষে দেখে মানে নিজের মধ্যে একটা সত্যি শিহরণ কাজ করছে। এই যে ফাঁসির মঞ্চ, এখানে দাঁড়িয়ে এই ভিডিওটা করা শুধুমাত্র ব্লগিংয়ের জন্য নয়, মানে একটা ইতিহাস, মানে এই ইতিহাসে জানার জন্য বা ইতিহাসে শোনার জন্য আমরা সবসময় ইতিহাসের পাতার দিকে চোখ রাখতাম, কিন্তু আজকে আমি নিজে সেটা স্বচক্ষে দেখছি। আর এখানে যে তোমরা যে স্ক্যানগুলো আছে না ফাঁসির মঞ্চ, এই যে স্ক্যানগুলো আছে, এই স্ক্যানগুলো তোমরা স্ক্যানিং করলে এদের যে অডিও গাইড, মানে যে ফাঁসির যে মঞ্চ জুড়ে যত কাহিনী আছে, তোমরা এই অডিওটা গাইড করলেই তোমরা সবাই শুনতে পাবে। এরা সন্ধ্যাবেলা একটা আলাদা ভাই, লাইটটা সন্ধ্যাবেলা ভালো ফাঁসি এরিয়া। আর এদিকেই আছে নেতাজি কক্ষ, বিধানচন্দ্র রায় কক্ষ, চিত্তরঞ্জন দাস কক্ষ, যতীন্দ্রমোহন সেনগুপ্ত কক্ষ। এনারা এই কারাগারের মধ্যেই বন্দী ছিলেন। ফাঁসির যে মঞ্চ আছে তার অপোজিটে বিল্ডিংটা। সংগ্রামী এবং পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের কারাকক্ষ। তো তোমরা এই অডিও ক্লিপ থেকে তোমরা শুনতে পারো ওনার ইতিহাস। আর উনি এখান থেকে 5ই সেপ্টেম্বর 1930 থেকে 16ই জানুয়ারি 1931 পর্যন্ত এই কারাগারে বন্দী ছিলেন। আর এই দোতলার উপরেই রয়েছে আমাদের সবার প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বোসের কক্ষ। চলো দেখা যাক। এখান থেকে বাঙালির গর্ব, দেশের গর্ব, আমাদের স্বাধীন ভারতের অঘোষিত প্রধানমন্ত্রী, বাঙালি নিয়ে এনার আবেগ আর এনার সম্মান, এই হলো আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস। ভাষায় প্রকাশ করা যাবে না, মানে এখানে এসে লিটারেলি শরীরের মধ্যে একটা শিহরণ দিচ্ছে। মানে আমরা এতদিন ইতিহাসের পাতায় শুনতাম, গল্প শোনা আর নিজের স্বচক্ষে সেই জিনিসটাকে দেখা, তার মধ্যে অনেক আকাশ পাতাল ডিফারেন্স, প্রচুর পার্থক্য থাকে, সেটা এখানে না এলে জানতে পারতাম না আমরা। 14ই ফেব্রুয়ারি 1922 থেকে 9ই আগস্ট 1922 পর্যন্ত, মানে যে অবয়বগুলো দেখছি আমরা হয়তো এনাদের সামনে বা এনাদের কখনো দর্শন পাইনি ইতিহাসের পাতায়, তবু এই অবয়ব দেখে যেন মনে হচ্ছে যেন ওনাদের কত কাছে আমরা আছি। আজ সত্যি বলতে প্রত্যেকটা ভারতবাসীরই উচিত এই জায়গাটাকে একবার দর্শন করে যাবো। এবার এটা হলো আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। আর এই কক্ষেই থাকতেন জওহরলাল নেহরু 17ই ফেব্রুয়ারি থেকে 1934, 7ই মে 1934 পর্যন্ত। আর ইনি হলেন জওহরলাল নেহরুর কন্যা ইন্দিরা নেহরু। পরবর্তীকালে ফিরোজ গান্ধীর সঙ্গে বিবাহ হওয়ার পর যার নাম হয়েছিল ইন্দিরা গান্ধী, এবং পরবর্তীকালে ইনি ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন, তৃতীয় প্রধানমন্ত্রী। এবং ইনি তার বাবা জেলবন্দি অবস্থা থাকাকালীন বাবার সঙ্গে দেখা করার সময় প্রত্যেক সপ্তাহে একদিন করে দেখা করতে আসতেন এবং এই জায়গাতে বাবার জন্য অপেক্ষা করতেন। এটা হলো রুম নাম্বার 1, আলিপুর ষড়যন্ত্র মামলা 1908। তো আলিপুর ষড়যন্ত্র মামলায় 1908 সালে যে ষড়যন্ত্র মামলায় যে অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছিল, বোমা, পিস্তল, সেগুলো এই ঘরেতে সংগ্রহ করে রাখা আছে।
তো এখানে দেখতে পাচ্ছি পিস্তল, পিস্তলের বোমের খোল। পিস্তলের যে বোমা সেল আগের দিনে ব্যবহার করা হতো সেই বোমাগুলো এখানে আছে। এবং এই পিস্তলগুলো মানে হত্যা করা হয়েছিল বা কোন কাজে ইউজ করা হয়েছিল সেগুলো এখানে সুন্দরভাবে লেখা আছে। আর এই যে এই বই বোমটি, এই বই বোম দেয় কিংসফোর্ডকে হত্যা করার জন্য ব্যবহার করা হয়েছিল, কিন্তু প্রচেষ্টাটি ব্যর্থ হয়ে যায়। আর এখানে তার কিছু লেখাগুলো আছে। ক্ষুদিরাম বোস ও প্রফুল্ল চাকি মুজাফফর কিংসফোর্ডকে হত্যা করার একটি ব্যর্থ প্রচেষ্টা করেছিলেন। আর এই ষড়যন্ত্র মামলার যত অস্ত্র আছে সব এই কক্ষের মধ্যে সংগ্রহ করা আছে। এরকম আরও 9টি কক্ষ আছে, যার মধ্যে প্রত্যেকটি মামলা বা ষড়যন্ত্র, যত ধরনের ষড়যন্ত্র মামলা হয়েছিল আর কি ইংরেজদের বিরুদ্ধে, সেগুলিকে নিদর্শন করা আছে। এবং রুম নম্বর 3-এও আছে আপনার, রুম নম্বর 4। তো প্রত্যেকটা রুমে এগুলো সাজানো রয়েছে। এটা হলো আন্দামান সেলুলার জেল, মানে আন্দামানের যে জেলটা সেটা একটা পার্ট তুলে ধরা হয়েছে এখানে। আর এটি হলো আন্দামান জেল, যে আন্দামানের জেলের স্ট্রাকচার এখানে তুলে ধরা হয়েছে। তো আমাদের আলিপুর জেল যতটাই স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সঙ্গে জড়িত, ততটাই জড়িত আন্দামানের এই জেলটি। আন্দামানের জেলেও আমাদের শত বীর যোদ্ধাদেরও আটকে রাখা হতো এখানে। তো এই জেলটাও অতটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এখানে তাদের স্ট্রাকচার তুলে ধরা হয়েছে। আর আমাদের স্বাধীনতা সংগ্রামীদের যে দিনগুলো কেটেছিল যেভাবে একটি 4 দেওয়ালের মধ্যেখানে, তো সেইভাবে সেটাই এখানে তুলে ধরা হয়েছে। তো তাদের ঝাড়ু দেওয়ার কাজও তাদের দিয়ে করানো হতো, এবং তাদের জন্য সর্বক্ষণ সেনা বা ইংরেজদের নজরে থাকতে হতো। এবং একটি ঘরের মধ্যে স্নান করা, বাসন মাজা থেকে শুরু করে খাওয়া দাওয়া সবই এই একটি ঘরেই করতে হতো। আর এই একটি মাত্র বাথরুম ছিল যেটা সবাই মিলে ইউজ করতো। দেশ মায়ের এখনো অনেক কাজ বাকি। তোর চোখ মুছ, আমাদের যে পারতেই হবে। আর এটি হচ্ছে প্রদর্শনী কক্ষ। তো এই কক্ষের মধ্যে ঢুকলে আমরা প্রথমেই দেখতে পাবো যে আলিপুর জেল যেটা রয়েছে, আলিপুর জেলের যে নকশা তৈরি করা হয়েছিল তখনকার যুগে, তো সেই নকশাটা এখানে তুলে ধরা হয়েছে। আর এই নকশার পাশাপাশি এই প্রদর্শনী কক্ষে কী কী দেখানো হবে তারও একটা সুন্দর দৃশ্য তুলে ধরা হয়েছে। যেমন আলিপুর জেল, বিপ্লবীদের গল্প, তারপরে কিছু ভিজুয়ালের মাধ্যমে যে বিপ্লবীদের গল্প সেটাও তুলে ধরা হয়েছে এখানে। তো চলো এবারে আমরা যে ভিজুয়াল রুমে ঢুকবো, সেটা সত্যি কথা বলতে গেলেই বলে বোঝানো যাবে। এটাকে তোমরা জাস্ট ইমাজিন করো, জাস্ট কিছুক্ষণের জন্য হলেও তুমি ইমাজিন করো জিনিসটাকে। এবার দেখো এটা কি সাউন্ড সিস্টেম সব এই পথে কারাগারের মানুষের শিক্ষাকে তীব্র করার জন্য যুবকেরা এখানে শরীর চর্চার অনুশীলন করার জন্য আসত, কিন্তু আসল উদ্দেশ্য ছিল ব্রিটিশ। সেই সময় অরবিন্দ ঘোষ ও তাঁর ভাই বাংলাদেশের নেতৃত্বে সাপ্তাহিক পত্রিকা যুগান্তর আত্মহত্যা করেন। 19 বছর বয়সী যুবক ক্ষুদিরাম বোস ব্রিটিশের হাতে বিচার। ব্রিটিশরা অভিযান চালিয়ে অনেক সক্রিয় সুভাষচন্দ্র বসু।
নিজের মধ্যে বিপ্লবী খুঁজো। তো প্রথমে এই জায়গাটাকে দাঁড়াতে হবে, এই জায়গাটা দাঁড়ানোর পরে ফেস ম্যাচ করা হবে। ফেস ম্যাচ করে তোমার মধ্যে যে বিপ্লবী সত্তাটা পাওয়া যাবে সেটা এখানে দেখানো হবে। বাট লিটারেলি সত্যি নয়, বাট কিছুটা হলেও চেষ্টা করা হয়েছে যে আমরাও অনুভব করতে পারি যে আমরাও স্বাধীন ভারতের ইতিহাসের অংশ ছিল, তো সেই হিসাবে দেখানো হয়েছে। এই যে রুমটা দেখতে পাচ্ছ, এই রুমটা হলো নেতাজি সুভাষচন্দ্র বসু জীবন কাহিনী এখানে তুলে ধরা হয়েছে। ওনার যে জীবনযাত্রা, ওনার বিদেশে পড়াশোনা থেকে শুরু করে, আর উনি ইংরেজদের চোখে ফাঁকি দিয়ে এখান থেকে যেভাবে পালিয়েছিল, তো সেটাই এখানে পুরোভাবে তুলে ধরা হয়েছে। ক্যালকাটা, গামো, দিল্লি, পেশাওয়ার, কাবুল থেকে এখান থেকে এ করে মস্কো গিয়েছে, মস্কো থেকে বার্লিন, কিল, যাই হোক ওখান থেকে ফ্লাইটে করে এখান থেকে এসে সাবমেরিন দিয়েছে এদের টেপগুলো এখান থেকে সাবমেরিন থেকে এখানে গিয়ে সাবমেরিন চেঞ্জ হয়েছে, ঠিক আছে, মাদাগাস্কারের ফের নিচে। তো এখান থেকে এসছে সাবাং, ঠিক আছে, সাবাং থেকে সিঙ্গাপুর এয়ারফেল হয়ে এখানে কোথায় যায়নি, এখান থেকেই মেনলি করেছে এই দেখে জাপান, টোকিও, ব্যাংকক পুরো চেঞ্জ করেছে। একটা সাবমেরিন তো আরেকটা সাবমেরিন, মানে কারণ নজির ও দৃষ্টান্তে নেই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটি ডুবোজাহাজ থেকে অন্য একটি ডুবোজাহাজের স্থানান্তরিত হওয়ার আর কোনো দৃষ্টান্ত ইতিহাসেই নেই। মানে কী করে মানে সমুদ্রের মধ্যে একটা সাবমেরিন থেকে আরেকটা সাবমেরিন ট্রান্সফার হয়েছে, ভেবে দেয়। কত বড় বুদ্ধিমান লোক তাহলে পূর্ণ স্বরাজ, দিস নেতাজি হ্যান্ড রাইটিং। শ্রী চরণেশু মাকে লেখা চিঠি। আপনার আর এই কক্ষটি হলো অরবিন্দ ঘোষের কক্ষ। এই কক্ষের মধ্যে ওনার জীবন কাহিনী তুলে ধরা হয়েছে এবং উনি ওই সময় যে সংবাদপত্র যুগান্তর প্রকাশ করেছিলেন সেটাও এখানে লেখা রয়েছে। ঔপনিবেশিক শাসনের সূচনা। এটা পূর্ববর্তী সময়, বুঝলি, আস্তে আস্তে উপনিবেশ যখন সূচনা হতে শুরু করেছে তখনকার রাজা রামমোহন রয়, সাঁওতাল বিদ্রোহ, আর পশ্চিমবঙ্গ যতগুলি অ্যাওয়ার্ড পেয়েছে সেগুলি এইভাবে রাখা হয়েছে। জাতীয় স্তরে যত পুরস্কার তার অবদানের জন্য রয়েছে সেগুলি এখানে তুলে ধরা হয়েছে সুন্দরভাবে। আর এটা হলো আমাদের বীরাঙ্গনা, স্বাধীনতা সংগ্রামের নারী শক্তির যে উন্মোচন ঘটেছিল সেগুলি এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। তাদের জীবন কাহিনী, সিস্টার নিবেদিতা থেকে শুরু করে মাতঙ্গিনী হাজরা, সরোজিনী নাইডু, সবার ইতিহাস তোমরা এখানেই পেয়ে যাবে। দেখতে পাচ্ছ সিস্টার নিবেদিতা, মাতঙ্গিনী হাজরা। ওম্যান ফ্রিডম ফাইটার। প্রতিঘাতবাদীরা
আর এটি আমাদের আজকের শেষ কক্ষ বা আগের শেষ যেটা আমাদের দেখার আছে সেটা হলো কাজী নজরুল ইসলাম নজরুল কক্ষ। ওনার জীবনের যে কবিতা, ওনার যে বিদ্রোহী কবি কেন বলা হয়, সবই এখানে অন্তর্নিহিত রয়েছে। তো বন্ধুরা, আজ এত পর্যন্তই। আশা করি তোমাদের ভিডিওটি খুব ভালো লেগেছে, এবং সত্যি কথা বলতে আমি প্রত্যেকটা ভারতবাসী বা প্রত্যেককেই বলছি, একবার তোমার নিজেদের এই জায়গাটায় খুব ঘুরে যাও। পার্সোনাল ওপিনিয়ন এটা, সত্যি তোমাদের খুব ভালো লাগবে। আর প্লিজ ভালো লাগলে ভিডিওটি কমেন্ট, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।